আয়নাটার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে সুপ্তি। চমৎকার ডিম্বাকৃতির আয়না, চারপাশে লাল আর কালোর অদ্ভুত নকশা করা বর্ডার। কিন্তু সবচেয়ে সুন্দর হচ্ছে আয়নার উপরে বসানো ময়ূর দুটি, আর দুই পাশে ঝুলে রয়েছে ময়ূরের লেজ। চোখগুলিতে পাথর বসানো, লাল রঙের চোখগুলো আলো না পড়লেও ঝিকমিক করছে। প্রথম দৃষ্টিতেই আয়নার প্রেমে পড়ে গেল সুপ্তি। এরপর পুরো ঘরে একটা চক্কর দিয়ে আবার সেই আয়নার সামনেই এসে দাঁড়িয়েছে সে। মনের কল্পনায় দেখছে আয়নাটিকে তার রুমের ওয়ার্ড্রোবের পাশে দেওয়ালে কি চমৎকারই না দেখাবে। আয়নার দাম যে তার নাগালের বাইরে হবে সেই নিয়ে সুপ্তির মনে কোনো সন্দেহ নেই। তার স্কলারশিপের টাকার বেশিরভাগই সে মনের আনন্দে উড়িয়ে দিয়েছে। সেটা নিয়ে এখন তার অনেক মন খারাপ হলো। সে এসেছে তার মায়ের সাথে পুরান কলকাতার গলির মাঝে 3 তলা একটি বাড়িতে। বাড়িটি এত পুরনো যে কোনো সময় ঝুরঝুর করে ভেঙে পড়বে তার কোনো ঠিক নেই। সেই আমলের জমিদার বাড়ি, বয়স প্রায় 300 বছর। অনেক বছর বন্ধ থাকার পর কে বা কারা যেন পেপারের বিজ্ঞাপন দিয়েছে যে অ্যান্টিক পুরনো আসবাবপত্র বিক্রি হবে। তার মায়ের আবার শখ অ্যান্টিক জিনিসের প্রতি একটু বেশি, তাই শুক্রবার সকালের আরাম ছেড়েই তারা এখনই পুরনো বাড়ির বৈঠকখানায় দাঁড়িয়ে। সুপ্তি পড়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের 3য় বর্ষে। তার মায়ের ইতোমধ্যেই একটি পানের বাটা আর একটি ফুলদানি খুবই পছন্দ হয়েছে। এখন সে দরদাম করতে ব্যস্ত এক সাদা চুলের বুড়োর সাথে। সেই এখন এই বাড়িটির দেখাশোনা করে। বাড়িটির বর্তমান মালিক জন্মের পর থেকেই আমেরিকায়, সে একবারও দেশে আসেনি। এখন সে চায় সব কিছু বিক্রি করে দেশের সাথে সম্পর্ক একেবারেই মিটিয়ে ফেলতে। এক ফাঁকে সুপ্তি বাড়ির নিচতলায় ঘুরে এসেছে। সব কিছুই ঝুরঝুরে। দোতলার একটা ঘরে আস্ত আছে যেটিতে বুড়ো চৌকিদার থাকেন। 3 তলায় কেউ উঠে না, তাও প্রায় 100 বছর হয়ে গেছে। নিচতলার রুমগুলি এখনও একটু আস্ত আছে বটে, কিন্তু ভ্যাপসা গন্ধ আর প্রচণ্ড ধুলো। এককালের রঙিন কাজগুলো আজ অবহেলিত ও ধূলিধূসরিত। ঘুরতে ঘুরতে একটা বন্ধ দরজার সামনে এসে পড়ে সুপ্তি। বিশাল কাঠের দরজা। অতীতে হয়তো চমৎকার কাঠের কাজ করা ছিল, কিন্তু এখন তার উপরে কয়েক পর্বের ধুলোর আস্তরণ। সুপ্তি টানাটানি করতেই ক্যাচ ক্যাচ শব্দ করে দরজাটি খুলে গেল। রুমটি বেশি বড় নয়, মাঝারি আকৃতির হবে। ভিতরে ঢুকে সুপ্তি অবাক হয়ে তাকিয়ে থাকে চারপাশে। বিশাল বিশাল সব আলমারি, আর তাতে না হলেও 1000-10 বই তো হবেই। এটি বাড়ির লাইব্রেরি বোধ হয়। মাকড়সার জাল সরিয়ে সরিয়ে ঢুকতে হচ্ছে। অবস্থা এতটাই করুণ। মাঝে মাঝেই ঝটপট শব্দ শোনা যাচ্ছে। তার মানে ইঁদুরের সাম্রাজ্য। সাথে চামচিকা অবশ্যই আছে। ঘরের কোণে একটি লাঠি পেয়ে সেটা নিয়ে সুপ্তি এগোতে থাকে মাকড়সার জালগুলো সরিয়ে। একটা আলমারি টানাটানি করে খুলতে ব্যর্থ হয় সে। সব মনে হয় তালা দেওয়া। ঘরের এক কোণে একটি টেবিল আর চেয়ারের ভগ্নদশা। কি করে যে এগুলি এখানে এখনও দাঁড়িয়ে আছে তা এক বিস্ময় বটে। টেবিলের উপরে এখনও কিছু বই এলোমেলোভাবেই পড়ে রয়েছে। 100 বছর আগে এই টেবিলে বসেই কেউ হয়তো লিখত, বইগুলি পড়ত। ভাবতেই সুপ্তির গায়ে কাঁটা দিয়ে ওঠে। সব কিছুর উপর 100 বছরের ধুলো। সুপ্তি ভাবল তার মা এই রুমে এলেই সর্বনাশ। মার প্রবল ডাস্ট অ্যালার্জি। বাড়ির সব ধুলা ঝাড়াঝাড়ি সুপ্তি আর তার বাবাকেই করতে হয়। সুপ্তি টেবিলে রাখা বইগুলোর উপর থেকে হাত দিয়েই ধুলা সরাতে থাকে। কালো মলাটের একটা মোটা বই। প্রথম পাতা খুলতেই ঝুরঝুর করে সব খসে পড়ল।
পাতা নেই বললেই চলে। যা আছে সব ইঁদুর আর পিঁপড়া মিলে ভোগে লাগিয়েছে। কিসের বই বোঝারও কোনো উপায় নেই। বইটির পাশে ছোট্ট একটি ডায়েরি। সুপ্তি অবাক হয়ে দেখল সব কিছু ধুলার সাম্রাজ্যে ঢাকা হলেও ডায়েরিটি যথেষ্টই পরিষ্কার। মনে হচ্ছে কেউ যেন নিয়মিত এর ধুলা ঝাড়ে। পাশেই কালির দোয়াত, তার মাঝে পাখির পালকের কলম। ধুলায় রং অস্পষ্ট। সুপ্তি ডায়েরিটি তুলে নিল। এখানে কি চাই? গম্ভীর রাগী গলায় কেউ একজন প্রশ্ন করল। সুপ্তি ভয়ে চেঁচিয়ে উঠে হাত থেকে ডায়েরি ফেলে দিল। আতঙ্কে তার গলা রুদ্ধ হয়ে গেল। কোনো মতে পিছনে ফিরে দেখল বুড়ো চৌকিদার কোন ফাঁকে যেন চলে এসেছে। এত তন্ময় হয়ে সুপ্তি সব দেখছিল যে সে বুঝতেই পারেনি অন্য কেউ ঘরে প্রবেশ করেছে। তোতলাতে তোতলাতে সুপ্তি বলল, এই তো এমনি এমনি আমি সব ঘুরে দেখছিলাম। বুড়ো চৌকিদারের চোখ রাগে ধকধক করে জ্বলছে। চিবিয়ে চিবিয়ে বলল, কখনো এমন কোথাও যেতে হয় না যেখানে তুমি অবাঞ্ছিত। এমন কোনো কিছু স্পর্শ করতে হয় না যা তোমার নয়। তোমার কৌতূহল তোমাকে কোথায় নিয়ে যেতে পারে সে সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। সুপ্তির কাঁপুনি বেড়ে গেল। আজকাল সে অনেক সাইকো থ্রিলারের ছবি দেখে, তার বন্ধু চৈতির পাল্লায় পড়ে। এই লোকটিও সাইকো নয় তো? আমি দুঃখিত, বুঝতে পারিনি। কাঁপা কাঁপা কণ্ঠে কথাগুলো বলেই লোকটির পাশ দিয়ে দৌড় দিল সুপ্তি। দরজা দিয়ে বের হতে হতে সে শুনতে পেল লোকটি কারণ ছাড়াই হাসছে। বাইরে বৈঠকখানায় এসে দেখল তার মা 4-5টি প্যাকেট নিয়ে দাঁড়িয়ে। যেতেই সুপ্তি ধমক খেল, এই পাজি মেয়ে, কোথায় ছিলিস তুই? জানিস আমি কতক্ষণ ধরে খুঁজছি? বাড়ি যেতে হবে না? রান্না কি ভূতে করে দিয়ে যাবে? সুপ্তির কথার উত্তর না দিয়ে দৌড়ে দরজা দিয়ে বাইরে বের হয়ে গেল। রাস্তায় লোকজনের মাঝে না গেলে তার কাঁপুনি কমবে না। অদ্ভুত কিছু একটা আছে এই বাড়িতে। এক মুহূর্ত সে এখানে থাকবে না। বুড়ো চৌকিদার ততক্ষণে ফিরে এসেছে। সুপ্তির মা তার দিকে তাকিয়ে লজ্জিতভাবে বললেন, মেয়েটি আমার বড় পাগলি হয়েছে, তাহলে আজ আসি। জি জি, তবে কি আমি চায়ের সেটটি আপনার জন্য রাখব? একেবারে খাঁটি পুরনো জিনিস, কিন্তু 150 বছরের কম বয়স না। সুপ্তির মা দুঃখের সাথে মাথা নাড়লেন। যে দাম বলছেন তাতে কোনোভাবেই সম্ভব না। আর একটু না হয় কমালাম, আপনি এতগুলো জিনিস নিলেন। সুপ্তির মা কিছুক্ষণ ভেবে বললেন, আপনি যদি 15 দিন রাখতে পারেন তবে ভালো হয়, এরপর আমি এসে নিয়ে যাব। চৌকিদার তখন বলল, ভালো খদ্দের না পেলে রাখবো, আপনি খবর নিয়েন। প্রথম 2-3 দিন সুপ্তির রাতে একা ঘুমোতে একটু ভয় ভয় করছিল। কিন্তু তার ছোট বোন হচ্ছে পাজির পাঝাড়া। কী ভেবে যে বাবা তার নাম সুকন্যা রেখেছে সে ভগবানই জানেন। একবার যদি শোনে যে সুপ্তির রাতে ঘুমোতে ভয় করছে, ফোন করে করে সবার কাছে খবর পৌঁছে দেবে। তাই সে যে লাইট জ্বালিয়ে ঘুমাচ্ছে তা কাউকে জানতে দিল না। 3 পরেই সব আগের মতো। অ্যাসাইনমেন্ট আর পরীক্ষার ধাক্কায় সুপ্তির জীবন চলতে লাগলো আগের ধারায়। 24শে এপ্রিল সুপ্তির জন্মদিন। 23 এপ্রিল রাতে সে খুবই আনন্দ নিয়ে জেগে থাকে। প্রতিবারই জন্মদিনে রাত 12:01 সে বেশ কিছু উপহার পায়। তার মাঝে কিছু উপহার গদবাঁধা। তার ভালো মানুষ বাবা একটা খামে শুভ জন্মদিন লিখে কিছু টাকা দেবে, যেটাতে সে বন্ধুদের খাওয়ায়। তার পাজি বোন একটা কার্ডে হ্যাপি বার্থডে লিখেই খালাস। ছোট জামাইবাবু উপহার আগেই পাঠিয়ে রাখে। প্রতি বছরই সে একটা করে জামা পায়। পাশের বাড়ির নীনা আন্টির কেক পুরো বিল্ডিংয়ে হিট। নীনা আন্টি একটা কেক বানিয়ে আনে। গত বছর নীনা আন্টির 4 বছরের ছেলে কৌশিক একটা ললিপপ দিয়েছিল, যেটা দেওয়ার আগে আবার সে খানিকক্ষণ খেয়েছে। এবছর কি করবে কে জানে।
তবে তার মায়ের দেওয়া উপহার সবসময় ব্যতিক্রম। কোনোবারের সাথে কোনোবারেরটা মিল থাকে না। এই তো 2 বছর আগে সে পেয়েছিল রবীন্দ্র রচনাবলীর সেট। গত বছর মা তার জন্য কিনে এনেছিল মুক্তার চমৎকার একটি সেট। পার্টিতে সে প্রায়ই সেটা পরে। এবছর কি পাবে তা নিয়ে সে খুবই উত্তেজিত। শুয়ে শুয়ে সে ঘুমের ভান করতে লাগলো। 12টা 1 বাজার সাথে সাথেই সবাই হ্যাপি বার্থডে টু সুপ্তি বলতে বলতে রুমে ঢুকে পড়ল। সুপ্তি ভান করল যে সে একেবারে আকাশ থেকে পড়েছে। ডাইনিং রুমের টেবিলের উপরে নীনা আন্টির কেক রাখা, চারপাশে মোমবাতি সাজানো, মোবাইলে টানা ভাইব্রেশন হচ্ছে মেসেজ আসার জন্য। আনন্দে সুপ্তির চোখে জল চলে এলো। কেক কাটা পর্ব শেষ করেই সবাই ঘুমানোর জন্য দেছুট। মা এসে সুপ্তির কপালে চুমু দিয়ে তার উপহারটি বিছানায় রেখে গেল। সবাই চলে গেলে পরে গভীর রাতে সুপ্তি তার উপহারগুলো খুলতে বসল। তার বোনের কার্ডটির মাঝে এবার বান্দরের ছবি। দাঁত বের করে বান্দরটি হ্যাপি বার্থডে জানাচ্ছে। সুখের বিষয়, এবার কৌশিক কোনো উপহার ছাড়াই এসেছে। জামাইবাবুর জামাটিও মন্দ না। বাবার দেয়া টাকাগুলি ব্যাগে ভরে সুপ্তি আগ্রহের সাথে মায়ের দেওয়া উপহার খুলল। উপহার খুলে সুপ্তি খানিকক্ষণ হতভম্ব হয়ে বসে রইল। এরপর আবার নতুন করে চোখে জল আসা শুরু হলো। যে আয়নাটি দেখে সে মুগ্ধ হয়ে তাকিয়েছিল ওই পোড়ো বাড়িতে, আয়নাটি তার মা তার জন্য নিয়ে এসেছেন। মাদের চোখ কি কিছুই এড়ায় না। সুপ্তি উঠে তার ওয়ারড্রোবের পাশের দেয়ালে একটি ক্যালেন্ডার আছে, সেটি সরিয়ে আয়নাটি লাগায়। কিছুক্ষণ তাকিয়ে থেকে সে আবার মন্ত্রমুগ্ধ হয়ে পড়ে। চারপাশের বর্ডারে কি সূক্ষ্ম কারুকাজ, কাঠের মাঝে লাল আর কালো রং করা। ওপরের ময়ূরের লেজ দুটি কি দিয়ে বানানো যে এত বছর পরেও এতটুকু রং নষ্ট হয়নি। আর চোখগুলি কি রুবি। সুপ্তির চেহারা তার নিজের কাছে বিশেষ সুবিধের কখনোই মনে হয় না, কিন্তু এখন সে নিজেকে দেখে মুগ্ধ হয়ে গেল। আয়নায় কি সুন্দরী না লাগছে তাকে। একটা লাল টিপ এনে কপালে পড়ল, রূপকথার রাজকন্যা যেন। আনন্দ দিয়ে সুপ্তি ঘুমোতে গেল, কিন্তু ঘুম কেন যেন খুব ছাড়া ছাড়া হলো। শেষ রাতের দিকে তার ঘুমের মাঝেই মনে হতে লাগলো কেউ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। পরের দিন বাড়িতে বিকেলে হই হই করতে করতে চৈতি, সুমন আর তুলি আসলো। সুপ্তির মা মানুষকে খাওয়াতে পারলেই খুশি। 6 থেকে 7 পদের নাস্তা বানিয়ে ফেললেন তখনই। আয়না দেখে সবাই থ। চৈতি তো পারলে নিয়েই যায়। কয়েকশো বছরের পুরনো জিনিস, কে এটা বানিয়েছে, কেই বা ব্যবহার করত, এসব নিয়ে ব্যাপক আড্ডাবাজি।